কিছু মানুষের পকেট ভরানোর জন্য কাজ করছে। বিজেপি সরকার যেমন আম্বানি আদানি থেকে শুরু করে মোদিজির পকেট ভরানোর চেষ্টা করছে, তেমনই তৃণমূলের সরকার আসলে আমাদের দিদি এবং অভিষেক দা এদের পকেট ভরানোর চেষ্টা করছে। এবং স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে আমরা অনেকেই দেখেছি, একজনকে তোয়ালে মুড়িয়ে টাকা নিতে অনেকে দেখেছি। তো মানুষের জন্য রাজনীতি আলটিমেটলি লাল ঝান্ডাই করছে, আমাদের দলটাই করছে। সেই দলের মতাদর্শ নিয়ে আমি এগিয়ে চলেছি, একজন কর্মী আমি। তোমার পূর্বসূরি সায়রা শাহ আলী, তার বাড়িতে তুমি গিয়েছিলে, ফুয়াদদার সঙ্গে দেখা করে এসছো, সায়রাদির সঙ্গে দেখা করে এসছো। 35%-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন সায়রাদি, ইফ আই এম নট রং। সায়রাদির সঙ্গে কি কথা হলো? পাশে থাকবেন সায়রাদি? অবশ্যই উনি পাশে থাকবেন বলেছেন, অনেকগুলো ক্যাম্পেইনে উনি সঙ্গে যাবেন বলেছেন আমাদের সাথে। এবং বহু অঞ্চলে যেখানে ওনার যা অভিজ্ঞতা হয়েছিল সেখানে আরো নতুন কি করা যায় সেই সমস্ত কিছু নিয়ে উনি গাইড করেছেন, আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ফলত সেইটা নিয়ে কাজ শুরু করেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, তার সঙ্গে তুমি দেখা করে এসছো, কি বললেন? মীরা দেবীর সঙ্গে কি কথা হলো? ফাইন। আমার বক্তব্য হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোর্স করছো, ফিলোসফি নিয়ে পড়াশোনা, উচ্চশিক্ষা, রিসার্চ, উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত। এই সময় সিপিআইএম কে বেছে নেওয়া কেন? শূন্য তো। দেখুন, শূন্য কিন্তু হচ্ছে যে তারা বিজেপি এবং তৃণমূলের ঘুম উড়িয়ে দিচ্ছে। বিজেপি তৃণমূল সিপিএম ছাড়া একটা কথা বলতে পারে না, মিডিয়া বলুন যে কোনো জায়গায় গিয়ে বলুন। ফলত আমরা জানতাম যে আমাদের রাজ্যের যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো, হাসপাতালগুলো রয়েছে সেগুলো মানুষকে বাঁচানোর জন্য, সেগুলো মানুষকে মারার কারখানায় পরিণত হয়েছে। ফলত স্বাস্থ্য কেন্দ্রের এই দুরবস্থা সেগুলো আমাদেরকে ভাবাচ্ছে। সেগুলো নিয়েও কাজ করার জায়গা যেমন রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি। বাংলার মানুষ কাজ চায়। বাংলার মানুষকে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে কারণ পশ্চিমবঙ্গে গত 15 বছরে কোনো শিল্প হয়নি, কারখানা হয়নি। অন্য রাজ্যে যখন তারা যাচ্ছে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইভেন নিজের রাজ্যে ফেরত আসতে বাধ্য করা হচ্ছে। এবং সেই বিজেপি আবার এই রাজনীতির ময়দানে এসে ভোট চাইছে। তুমি বালিগঞ্জে কার বিরুদ্ধে লড়াই করছো? আমি বালিগঞ্জে অবশ্যই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথেই লড়াই করছি। কিন্তু বাংলার মানুষ জেনে গেছে যে বিজেপিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করে লাভ নেই। ফলত তৃণমূল আসলে যদি একটু পুরনো ইতিহাস ঘাঁটি তাহলে হচ্ছে বাই ইলেকশনে বিজেপির ক্যান্ডিডেট, মানে বিজেপি যিনি ছিলেন তাকে তৃণমূল ক্যান্ডিডেট করেছিল বাবুল সুপ্রিয়। এই বাবুল সুপ্রিয়কে আমরা চিনেছি কিভাবে? এই বাবুল সুপ্রিয়কে আমরা চিনেছি প্রথমে গায়ক হিসেবে, কিন্তু তারপরে ওনার বড় পরিচয় এই পশ্চিমবঙ্গকে ভাগ করার রাজনীতির জন্য। উনি দাঙ্গায় ডিরেক্ট উস্কানি দিয়েছিলেন। উনি আমাদের আসানসোলে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গায় ইমামের ছেলের রক্ত এখনো বাবুল সুপ্রিয়র হাতে লেগে রয়েছে। সেই রকম একজন বাবুল সুপ্রিয়কে, সেই রকম একজন হিংসা হানাহানি করার লোককে বালিগঞ্জে যখন ক্যান্ডিডেট দেওয়া হলো তখন বালিগঞ্জের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল, বিরুদ্ধাচরণ করেছিল। এমনকি তৃণমূলের বহু কর্মী সমর্থক তারা পর্যন্ত তার বিরুদ্ধে ভোট দিয়েছিল, যার জন্য তৃণমূল সরকার ভয় পেয়েছে, বাবুল সুপ্রিয়কে ক্যান্ডিডেট করেনি। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। কবির আজকে আছে আফরিনের সঙ্গে। আফরিন বেগম, বামেদের বৃদ্ধতন্ত্র, বিশেষ করে সিপিআইএম এর বৃদ্ধতন্ত্র একটা কয়েনেজ তৈরি হয়েছিল। মিডিয়া, আমরাই বলা যায় তার জন্য অনেকটা দায়ী। তারপরে দেখা গেল মোহাম্মদ সেলিম বলেছিলেন 30টা তেজি ঘোড়া নিয়ে শুরু করেছি, 300টা, এবং সেখান থেকে আরো 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 বেশি তেজি ঘোড়া আমরা নিয়ে আসবো আমাদের দলে। ঠিক সেরকম একটা তেজি ঘোড়া আফরিন বেগম। সিপিআইএম এর নেতাদেরকে যখন প্রশ্ন করা হয় আপনারা বৃদ্ধতন্ত্রে আক্রান্ত, তারা সম্পূর্ণ সেটা নস্যাৎ করেন। অদূরেই বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি, পাম অ্যাভিনিউর ফ্ল্যাট। বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অনিল বিশ্বাস, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী প্রমুখ যখন পিডিজি অর্থাৎ প্রমোদ দাশগুপ্ত তাদেরকে হাতে ধরে সংগঠনে নিয়ে আসেন, তখন তারা ছিলেন তরুণ তুর্কি। এবং তার পরের বিষয়টা তো সম্পূর্ণটাই ইতিহাস। রাজ্যের বাম আন্দোলন, সিপিআইএম, প্রশাসন, সংগঠন, তারপরের 3টে দশক তারা শাসন করেছেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আফরিনের সঙ্গে। আফরিনের আগে মীনাক্ষী মুখার্জি, দীক্ষিতা ধর, সৃজন ভট্টাচার্য, আরো অনেক নামদেবাঞ্জন, প্রণয় কার্জি, যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, কলকাতা, মফস্বল সবটা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। নির্বাচনে কি হবে না হবে পরের কথা। তাদের মধ্যে বলা যায় পরিচিত নামের কথা আমি যদি বলি, নবতম সংযোজন হলো আফরিন বেগম। আপনারা দেখেছিলেন আফরিনকে। মোহাম্মদ সেলিম সিপিএম এর পরের পুরো সদস্য, রাজ্য সম্পাদক, এবং শ্রমিক লাহিড়ী সিপিএম এর রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য। তাদের সঙ্গে তিনি আফরিন একদম সরাসরি জ্ঞানেশ কুমারের সঙ্গে, ইলেকশন কমিশনার, তার সঙ্গে বৈঠক করেছেন, চোখে চোখ রেখে কথা বলেছেন। আপনাদের ইতিহাসে অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আফরিন তার ইতিহাস কি, তার ব্যাকগ্রাউন্ড কি, তার বসবাস কোথায়, সে কোথাকার মেয়ে, হঠাৎ করে কি রাজনীতিতে আসা,
নাকি তার কোনো ইতিহাস রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যেমন কথা বলবো, ঠিক একইভাবে বালিগঞ্জ বিধানসভার ইতিউতি বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যা কি করতে চায় আফরিন যদি জিততে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আফরিন, তোমাদের আজকে হেল্প ডেস্ক এবং তোমার যারা কমরেড, তোমার যারা সহযোদ্ধা, তাদের সঙ্গে আজকে তুমি বেরিয়েছো। আমার প্রথম প্রশ্ন, তোমার বসবাস কোথায়, তুমি থাকো কোথায়? আমি বেগবাগান অঞ্চলের বাসিন্দা, ওখানেই জন্মেছি, ওখানেই বড় হয়েছি। বালিগঞ্জ অঞ্চলে, বেগবাগান অঞ্চলের বাসিন্দা। তারপর পড়াশোনা? পড়াশোনা প্রথমে হোলি চাইল্ড গার্লস হাই স্কুল থেকে, তার পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএ, বিএ, মানে বিএ এমএ, তারপরে বর্তমানে রিসার্চ স্কলার। বিষয় আমার ফিলোসফি, কিন্তু আমি এখন ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ নিয়ে একটা কাজ করছি, ফলত আমি এডুকেশন ডিপার্টমেন্টে রিসার্চ করছি। তোমার ছাত্র আন্দোলন কি যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক? হ্যাঁ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমার রাজনীতিতে হাতে খড়ি বলা চলে যায়। এবং তুমি সিপিআইএম এর সঙ্গে যুক্ত কতদিন? আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে যখন গিয়েছিলাম, সেখানে এসএফআই কে পাশে পেয়েছিলাম। একজন ইউজি ওয়ানের যা সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমস্ত কিছুতে এসএফআই কে পাশে পেয়েছিলাম, ফলত এসএফআই এর সেই রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তারপরে এসএফআই আসা, তার পরবর্তী সময়ে পার্টির নানা কাজে যুক্ত হওয়া, পার্টিতে আসা, এবং বর্তমানে যে দায়িত্ব পেয়েছি সেই কাজটাও করছি। এই দায়িত্ব পেয়ে কেমন লাগলো? দেখুন, আমাদের দল তো আমাদের প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু দায়িত্ব দেয়, ফলত এখানে একটা দায়িত্ব দিয়েছে, বড় দায়িত্ব, কঠিন দায়িত্ব, মানুষের জন্য কাজ করা, মানুষের হয়ে লড়াই করা। তো মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা করতে চাই। আজকে তোমার একটা হেল্প ডেস্ক, আজকে আমরা যখন এই ইন্টারভিউ শুট করছি এখনো পর্যন্ত তালিকা বেরোয়নি, কিন্তু ইতিউতি শোনা যাচ্ছে একটা আশঙ্কা যে অ্যাডজুডিকেশনের পরে যে ফাইনাল লিস্ট বেরোবে তাতে আরো অনেক বাদ যেতে পারে ইত্যাদি। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? তুমি তো ইলেকশন কমিশনারের সঙ্গে বৈঠক করে এলে। আমরা সেই দিনও যখন গিয়েছিলাম ইসিআর সাথে কথা বলতে, সেখানে গিয়ে আমরা ওনাদেরকে এটা স্পষ্ট জানিয়ে এসেছিলাম যে একজনও ভোটার, মানে বৈধ ভোটার, তারা যাতে কোনোভাবেই তাদের ভোটাধিকার দেওয়া থেকে, তাদের ভোটের যে অধিকার সেটা থেকে বাতিল না হয়, বঞ্চিত না হয়। এবং আমরা ডেটা ধরে আমরা সেখানে প্রশ্ন তুলে এসেছিলাম যে কেন সংখ্যালঘু মানুষ, মতুয়া মানুষ, দলিত, সেই সমস্ত মানুষজনদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। আমরা ওয়ার্ড ভিত্তিক, ইভেন আমরা বুথ ভিত্তিক ডেটা দিয়েছিলাম যে এইগুলো কি করে সম্ভব। সেগুলোর বিরুদ্ধে লড়াই আমরা করছি, আন্দোলন করছি। একই সাথে আমরা দেখেছিলাম যে ইসিআই এর সেই মুহূর্তে তাদেরকে এটাও জানিয়ে এসেছিলাম যে তাদের তো কর্তব্য ছিল নির্বাচনে অন্ততপক্ষে একটা নিরপেক্ষ থাকা, কিন্তু তারা একটা নির্দিষ্ট দলের হয়ে প্রতিদ্বন্দ্বী মানে হয়ে কেন মানুষের বিপক্ষে রাজনীতিরা করছে। অবশ্যই বিজেপি, কেন্দ্রের সরকার, যারা হচ্ছে এসআইআর তালিকা সংশোধনের নাম করে তারা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, এবং তারা ঠিক করে দেওয়ার চেষ্টা করছে এই এসআইআর এর সাথে, তারা নাগরিকত্বকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে। তারা ঠিক করে দেওয়ার চেষ্টা করছে যাদের ভোটার তালিকায় নাম থাকবে তারা এই দেশের নাগরিক, আর না হলে নাগরিক নয়। তারা বেছে বেছে সংখ্যালঘু মানুষের নাম বাদ দিচ্ছে এবং তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা করছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলছে। এবং আমাদের মমতা ব্যানার্জির কথা যদি আমরা বলি, আমাদের এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যে যে সরকার চলছে, সেই সরকারও যে আমার এই পশ্চিমবঙ্গের মানুষদের রক্ষা করার জন্য খুব বেশি কিছু করছে এমনটা নয়। তার কারণ ওনারা 5 দিনের একটা ধর্ণামঞ্চ করেন বটে, কিন্তু সেই দাবি এখনো পূরণ হয়নি। ওনাদের ধর্ণামঞ্চ উঠে গেছে, ইলেকশনে প্রবেশ করে গেছে সবাই, কিন্তু বামপন্থীরা কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছে, আন্দোলনের মধ্যে রয়েছে, কোর্টে কেস করা থেকে শুরু করে সমস্ত, যেমন কোর্টে আছে তেমন তারা হেঁটেও আছে, রাস্তাতেও আছে, সেই আন্দোলন করছে। আমাদের তো প্রশ্ন আমাদের এই পশ্চিমবঙ্গের সরকারের কাছে যে কেন উনি বিল পাস করলেন না এসআইআর বিরোধী, যেটা কেরালা সরকার করতে পেরেছে। কেন উনি এর আগে ইলেকশন কমিশনকে চাপ দিয়ে মৃত ভোটারদের যে ভুয়ো তালিকা রয়েছে, সেই সমস্ত ভুয়ো তালিকা, মৃত ভোটার, সেগুলো বাদ দিলেন না। ফলে তো মানুষকে হেনস্থা করা হচ্ছে। এবং আজকেও সেই লিস্ট বেরোবে, সেই লিস্ট বেরোলে যে যে মানুষের নাম বাদ পড়বে, মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন 20 লক্ষ বিচারাধীন আপাতত নিষ্পত্তি করা গেছে, তার মধ্যে 10 লাখের নাম বাদ যাবে। হয়তো দেখা যাবে 10 লাখ মানুষের নাম বাদ যাবে, তাদের কি হবে? তো তাদের জন্য বামপন্থীরা আজকে এই পেয়ারাবাগান অঞ্চলে 69 নম্বর ওয়ার্ডে হেল্প ডেস্কের ব্যবস্থা করেছে, যেখানে আমাদের লিগাল টিমও থাকবে, লয়াররাও থাকবেন, যাতে গরিব মানুষের জন্য লিগাল এক্সপার্টরা ডিরেক্ট কিভাবে কোর্টে লড়াই করতে হবে এবং কি কি ফর্ম ফিল আপ করতে হয়, সেই সমস্ত কিছুর জন্য সমস্ত রকম হেল্প আমরা এই হেল্প ডেস্কে করবো। একদম গড়গড় করে পড়ে গেলে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে তুমি তোমার রাজনৈতিক ইতিহাসটা খুব সাম্প্রতিক নয়, দীর্ঘদিন তুমি রাজনীতি করছো, স্ক্রিপ্টেড কথা বলছো মনে হলো না। ফাইন, আমার বক্তব্য হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোর্স করছো, ফিলোসফি নিয়ে পড়াশোনা, উচ্চশিক্ষা, রিসার্চ, উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারতো। এই সময় সিপিআইএম কে বেছে নেওয়া কেন? শূন্য তো। দেখুন, শূন্য কিন্তু হচ্ছে যে তারা বিজেপি এবং তৃণমূলের ঘুম উড়িয়ে দিচ্ছে। বিজেপি, তৃণমূল, সিপিএম ছাড়া একটা কথা বলতে পারে না, মিডিয়া বলুন, যে কোনো জায়গায় গিয়ে বলুন।
মানুষজনকে শুধুমাত্র তাদেরই বিরোধিতার কথা শুনিয়ে যাচ্ছে। ফলে তো এই শূন্য দলটা যখন বিজেপি এবং তৃণমূলের ঘুম উড়িয়ে দিচ্ছে, তার কারণ তারা মানুষের হয়ে রাজনীতি করছে, মানুষের পাশে রয়েছে, মানুষের রুটি রুজি নিয়ে কথা বলছে। উল্টো দিকে দাঁড়িয়ে এই বিজেপি এবং তৃণমূল তারা দুর্নীতি করছে, তৃণমূল একের পর এক দুর্নীতি করছে, এবং বিজেপি তাদেরকে সঙ্গে নিয়ে, এই দলটাকে সঙ্গে নিয়ে বিভাজনের রাজনীতি খেলার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে বিজেপিকে ডেকে এনেছে তো আসলে মমতা ব্যানার্জি, এই আরএসএস কে ডেকে এনেছে, আরএসএস এর এত স্কুল খুলেছে, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আরএসএস এর স্কুল খুলছে, এবং প্রাইভেট স্কুলগুলো হচ্ছে যে ছাতার মতো গজিয়ে উঠছে। ফলে তো তৃণমূল আর বিজেপিটা মিলেমিশে একাকার হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তেমন ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধেই লড়াইটা করছে। তুমি বালিগঞ্জে কার বিরুদ্ধে লড়াই করছো? আমি বালিগঞ্জে অবশ্যই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথেই লড়াই করছি, কিন্তু বাংলার মানুষ জেনে গেছে যে বিজেপিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করে লাভ নেই। ফলে তো তৃণমূল আসলে যদি একটু পুরনো ইতিহাস ঘাঁটি, তাহলে হচ্ছে বাই ইলেকশনে বিজেপির ক্যান্ডিডেট, মানে বিজেপি যিনি ছিলেন তাকে তৃণমূল ক্যান্ডিডেট করেছিল বাবুল সুপ্রিয়। এই বাবুল সুপ্রিয়কে আমরা চিনেছি কিভাবে? এই বাবুল সুপ্রিয়কে আমরা চিনেছি প্রথমে গায়ক হিসেবে, কিন্তু তারপরে ওনার বড় পরিচয় এই পশ্চিমবঙ্গকে ভাগ করার রাজনীতির জন্য। উনি দাঙ্গায় ডিরেক্ট উস্কানি দিয়েছিলেন। উনি আমাদের আসানসোলে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় ইমামের ছেলের রক্ত এখনো বাবুল সুপ্রিয়র হাতে লেগে রয়েছে। সেই রকম একজন বাবুল সুপ্রিয়কে, সেই রকম একজন হিংসা হানাহানি করার লোককে বালিগঞ্জে যখন ক্যান্ডিডেট দেওয়া হলো, তখন বালিগঞ্জের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল, বিরুদ্ধাচরণ করেছিল। এমনকি তৃণমূলের বহু কর্মী সমর্থক তারা পর্যন্ত তার বিরুদ্ধে ভোট দিয়েছিল, যার জন্য তৃণমূল সরকার ভয় পেয়েছে বাবুল সুপ্রিয়কে ক্যান্ডিডেট করেনি। এবং কারণ মানুষের কাছে বাবুল সুপ্রিয় এখনো বিজেপি। ফলত সেই তৃণমূল যখন বিজেপি বিরোধিতা করে, সেই ঠুনকো বিরোধিতা মানুষ কোথাও ধরে ফেলে। এবং অবশ্যই এই তৃণমূলকে তো ডেকে এনেছে, এই তৃণমূল আর মানে এই বিজেপি আরএসএস এর তো তৃণমূলই ডেকে এনেছে। তারা মিলেমিশে কাজ করছে মানুষের বিরুদ্ধে। আসলে তৃণমূলের সরকার আর বিজেপির সরকার মুষ্টিমেয় কিছু মানুষের পকেট ভরানোর জন্য কাজ করছে। বিজেপির সরকার যেমন আম্বানি আদানি থেকে শুরু করে মোদিজির পকেট ভরানোর চেষ্টা করছে, তেমনি তৃণমূলের সরকার আসলে আমাদের দিদি এবং অভিষেক দা এদের পকেট ভরানোর চেষ্টা করছে। এবং স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে আমরা অনেকেই দেখেছি, একজনকে তোয়ালে মুড়িয়ে টাকা নিতে অনেকে দেখেছি। প্রথম মানুষের জন্য রাজনীতি আলটিমেটলি লাল ঝান্ডাই করছে, আমাদের দলটাই করছে। সেই দলের মতদর্শ নিয়ে আমি এগিয়ে চলেছি। একজন কর্মী আমি। তোমার পূর্বসূরি সায়রা শাহ আলী, তার বাড়িতে তুমি গিয়েছিলে, ফুয়াদদার সঙ্গে দেখা করে এসছো, সায়রাদির সঙ্গে দেখা করে এসছো। 35%-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন সায়রাদি, ইফ আই এম নট রং। সায়রাদির সঙ্গে কি কথা হলো? পাশে থাকবেন সায়রাদি? অবশ্যই উনি পাশে থাকবেন বলেছেন, অনেকগুলো ক্যাম্পেইনে উনি সঙ্গে যাবেন বলেছেন আমাদের সাথে। এবং বহু অঞ্চলে যেখানে ওনার যা অভিজ্ঞতা হয়েছিল, সেখানে আরো নতুন কি করা যায় সেই সমস্ত কিছু নিয়ে উনি গাইড করেছেন, আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ফলত সেইটা নিয়ে কাজ শুরু করেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রী মীরা ভট্টাচার্য, তার সঙ্গে তুমি দেখা করে এসছো, কি বললেন? মীরা দেবীর সঙ্গে কি কথা হলো? উনি আসলে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন, এবং ওনার অঞ্চলেও কিছু জায়গায় যেখানে ওনার মনে হয়েছে কিভাবে কাজ করা উচিত সেই সমস্ত কিছু জানিয়েছেন, এবং তাতে আমি সমৃদ্ধ হয়েছি। এবং সেই অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব আগামী দিনে। জুরসা তোমার ইউনিয়নের নাম, যাদবপুর ইউনিভার্সিটি রিসার্চ স্টুডেন্টস ইউনিয়ন। অদূরেই বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্কুল, সরকারি স্কুল। সেখানে আমার এর আগে আমি প্রতিবেদন করেছি শিক্ষক স্বল্পতা। কোনোভাবে যদি তুমি এখানকার বিধায়ক নির্বাচিত হও, এ নিয়ে কিভাবে মুভ করবে, কি চাও? অবশ্যই আমরা তো বামপন্থীরা প্রথম দিন থেকে বলছে যে এই পশ্চিমবাংলাকে বাঁচানোর লড়াইয়ে আমরা নেমেছি, এবং মানুষ আসলে এই বাঁচানোর লড়াই, পশ্চিমবঙ্গকে এই বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মানুষ আসলে চলে এসছে, নিচে নেমে পড়েছে। ফলত যদি মানুষ আমাদেরকে দায়িত্ব দেয়, যদি মানুষ আমাদের ওপর ভরসা রাখে, তাহলে অবশ্যই প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সমস্ত অস্থায়ী নিয়োগ রয়েছে সেইগুলোকে 1 মাসের মধ্যে স্থায়ী করে দেবো। কারণ এই পশ্চিমবাংলাটাকে গড়তে এই মানুষগুলোকে প্রয়োজন। এই পশ্চিমবঙ্গের সমস্ত ব্যবস্থা ধসে পড়েছে, সেই ব্যবস্থাগুলোকে আবার পুনরুদ্ধার করতে হবে। সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, যে কোনো সরকারি কর্মচারীর ক্ষেত্রে হোক, যে কোনো কিছু পরিচালনা ক্ষেত্রে। আমাদের এই পশ্চিমবঙ্গে 7,802টা স্কুল বন্ধ হয়ে গেছে। ফলত সেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করতে যাবে সেটা নিশ্চয়তা নেই। সেই সমস্ত জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না, এবং শিক্ষক নিয়োগ হলেও দুর্নীতির কারণে সেই শিক্ষকদেরকে আবার চাকরি খোয়াতে হচ্ছে আর পরীক্ষায় বসতে হচ্ছে। এর থেকে বড় নিদর্শন আর কি হতে পারে? আমাদের পশ্চিমবঙ্গে চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযানে গিয়ে একজনের মৃত্যু হয়েছিল। ফলত
সেখানে আমাদের পশ্চিমবঙ্গে এমনই একটা রাজ্য যেখানে চাকরি চাইলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, ইউনিয়ন ইলেকশন চাইলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুদীপ্ত গুপ্ত, মইদুল মির্জার নাম আমরা জানি। ফলত সেইগুলো নিয়ে আমরা লড়াই করছি। এবং একই সাথে যেমন শিক্ষার দিকটা রয়েছে, তেমন স্বাস্থ্য। আমরা লকডাউনের সময় হাড়ে হাড়ে টের পেয়েছিলাম যে আমাদের সরকারি পরিকাঠামো কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে। সেখানে মানুষজনের শিক্ষা মানে স্বাস্থ্যর ক্ষেত্রে তারা কোনো রকম সুযোগ সুবিধা পায় না, ঠিক মতো মেশিন নেই সেই জায়গাগুলোতে। এখনো বর্তমান দিনেও যদি আপনি সরকারি কোনো হাসপাতাল থেকে চিকিৎসা করাতে চান, তাহলে দিনের পর দিন লাইনে হয় ওয়েট করতে হয়, নয় লাইন পাওয়ার জন্য, বেড পাওয়ার জন্য যোগাযোগ করে পড়ে থাকতে হয়। কোনো বড় রেকমেন্ডেশন ছাড়া সেখানে বেড পাওয়া যায় না। তো তার পরবর্তীকালে আমরা দেখেছি আরজি করের ঘটনা, যেখানে একজন ডাক্তার নিজে নির্যাতিত এবং নিজে ধর্ষণ করে তার মৃত্যু হয়েছে। দুদিন আগের ঘটনা, একজন বাবা তার ছেলেকে ডাক্তার দেখাতে গিয়ে লিফট ছিঁড়ে পড়ে গিয়ে মারা গেছেন। আজকে সকালের ঘটনা আরজি করে, যেখানে একজন অসুস্থ রোগীকে পাশের বাথরুমে যেতে দেওয়া হয়নি, অন্য বাথরুমে গিয়েছিলেন, অসুস্থ হয়ে তিনি সেখানেই মারা গেছেন। ফলত আমরা জানতাম যে আমাদের রাজ্যের যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো, হাসপাতালগুলো রয়েছে, সেগুলো মানুষকে বাঁচানোর জন্য, সেগুলো মানুষকে মারার কারখানায় পরিণত হয়েছে। ফলত স্বাস্থ্য কেন্দ্রের এই দুরবস্থা, সেগুলো আমাদেরকে ভাবাচ্ছে। সেগুলো নিয়েও কাজ করার জায়গা যেমন রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি, বাংলার মানুষ কাজ চায়। বাংলার মানুষকে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে গত 15 বছরে কোনো শিল্প হয়নি, কারখানা হয়নি। অন্য রাজ্যে যখন তারা যাচ্ছে বাংলা ভাষা বলার জন্য, তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইভেন নিজের রাজ্যে ফেরত আসতে বাধ্য করা হচ্ছে। এবং সেই বিজেপি আবার এই রাজনীতির ময়দানে এসে ভোট চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, ঐক্যবদ্ধভাবে একসাথে থাকতে হবে। এবং বস্তি অঞ্চল, আমরা যে অঞ্চলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, পেয়ারা বাগান অঞ্চল, প্রচুর বস্তি রয়েছে এই অঞ্চলে। এই অঞ্চলের মানুষজন যেভাবে হচ্ছে যে দমবন্ধকর পরিস্থিতিতে বসবাস করে, 15 জন পিছু বাড়িতে একটি করে শৌচালয়, তারা সকালবেলায় হচ্ছে যে কাজে যাওয়ার আগে লাইন করে, তারা বুঝতে পারে না যে কিভাবে নিজের রুটি রুজির জন্য দৌড়াবেন। তো সেটার জন্য লড়াই করার প্রয়োজনীয়তা আছে। প্রতি মানুষের জন্য যেমন শৌচালয়, তেমন তাদেরকে সকাল 7টা এবং বিকেল 4টে এই সময় হচ্ছে যে তাদেরকে বাড়িতে থাকতেই হয় কোনো না কোনো মহিলা বা কাউকে, কারণ ওই টাইমে তাদেরকে জল ভরতে হয়, নাহলে তারা খাবার জলটুকু পাবে না। তো তাদের জন্য 24 ঘন্টা পানীয় জল, যাতে বিশুদ্ধ পানীয় জল তারা পায়। ড্রেনেজ সিস্টেম এখানে খারাপ, বৃষ্টির জল জমলে হচ্ছে যে পুরো হচ্ছে যে 4 দিন জল নামে না, সেখানে হচ্ছে কারেন্টের তারপরে থাকলে কতজনের মৃত্যু ঘটেছে আমরা দেখেছি, গতবারই 15 জনের মৃত্যু ঘটেছে। এই সমস্ত কিছু নিয়ে কাজ করতে হবে। শুধু বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র নয়, আসলে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটা বাংলার বাইরে নয়, একদম বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রকে বলে যে মিনি কলকাতা। কলকাতার একটা মিনিয়েচার। এখানে হাই রাইজ রয়েছে, এখানে একদম পশ অভিজাত আবাসন যেমন রয়েছে, একইভাবে হিন্দু অধ্যুষিত বস্তি রয়েছে, মুসলিম অধ্যুষিত বস্তি রয়েছে। আমরা এখানে যেমন হিন্দু অধ্যুষিত জায়গা পায়রা বাগানে দাঁড়িয়ে আছি, তুমি এই জায়গার সমস্যা অ্যাডজাস্ট করলে। আরো অনেক মিডিয়া বন্ধুরা দাঁড়িয়ে আছেন, তোমাকে অনারেবল ইন্টারভিউ দিয়ে যেতে হচ্ছে, মানুষের সঙ্গে কথা বলতে হচ্ছে। আমি বিশেষ সময় নেব না। ওভারঅল বালিগঞ্জ অঞ্চলের মানুষের জন্য তোমার নির্দিষ্ট বক্তব্য দিয়ে তোমার সঙ্গে আমার কথা শেষ করবো। বালিগঞ্জের মানুষের উদ্দেশ্যে এটাই বলার যে বালিগঞ্জ, আমাদের বালিগঞ্জ বাংলার বাইরে নয়। বাংলার সমস্ত সমস্যা আমাদের এই বালিগঞ্জের সমস্যা। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছুর জন্য আমাদের লড়াই। সরকারি স্কুলগুলোকে বাঁচাতে হবে, স্বাস্থ্য কেন্দ্রগুলো, সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নয়ন করতে হবে, কাজ লাগবে, চাকরি লাগবে, এবং মানুষের রুটি রুজির জন্য লড়াই করতে হবে। যারা হচ্ছে যে এই ঘৃণার রাজনীতি ছড়িয়ে আমাদেরকে ভাগ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। এবং মানুষ ভরসা আশ্বাস যোগাচ্ছেন, পাশে আছেন, ভালোবাসা দিচ্ছেন। সৌগন্ধ চট্টোপাধ্যায়, দেখুন উনি হেভি ওয়েট হতে পারেন, আমি তো হেভি ওয়েট নয়, আমাকে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের মতাদর্শ, হ্যাঁ অবশ্যই অবশ্যই উনি বয়োজ্যেষ্ঠ, উনি অনেক সম্মানীয়, কিন্তু ওনার মতাদর্শটা আসলে মানুষের পক্ষে রাজনীতির কথা বলে না। কিন্তু আমাদের মতাদর্শটা হেভি ওয়েট, এবং সেই মতাদর্শ বহন করার মতো শক্তি আমার মধ্যে আছে। এবং আমাদের মতাদর্শ মানুষের শিক্ষা, রুটি রুজি, স্বাস্থ্য, এগুলো নিয়ে কথা বলে। তো সেইগুলো নিয়েই লড়াই করতে নেমেছি, মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে নেমেছি, বাংলাকে পুনরুদ্ধারের লড়াই করতে নেমেছি। বালিগঞ্জের মানুষও বাংলাকে বাঁচানোর লড়াইয়ে নেমে পড়েছে। যেটা দেখলাম খুব ভালো লাগলো, সৌগন্ধ চট্টোপাধ্যায়ের নাম করাতেই কিন্তু আফরিন উইথ ডিউ অনার, উইথ ডিউ রেসপেক্ট তার বিরোধী প্রার্থীর সম্পর্কে কথা বললেন এবং খুব বলিষ্ঠভাবে নিজের মতাদর্শের কথা বললেন। আই এম রিয়েলি হোপফুল এই যে নতুন জেনারেশন, আমাদের থেকে ওরা যারা ছোট, ওদের সম্পর্কে আশা করার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। আফরিন কেমন ফল করে সে তো সময় বলবে, 4 মে পর্যন্ত। এবং তার আগের বাংলার কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে কবিরের ক্যামেরা।
একদম মা মাটি মানুষের খবর পাওয়ার জন্য আপনার চোখ থাকতে হবে কবি সৌরভের ইউটিউব চ্যানেল।